নীল আকাশ দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতাম, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। আমি যাব, একেবারেই যাব, তোমার মতো একটা গাধার থেকে অনেক দূরে। আমার কানাডা ইমিগ্রেশন হয়ে গেছে, আমি চলে যাব। মানে কি 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 বলো এগুলা? 2 মাস দেশে আছি, তমা তোমার সাথে এই 2 মাস থাকতে চাচ্ছে, তাই ভাবলাম তমা থাকুক তোমার সাথে। শোন, এই সিনেমায় একটা সিকোয়েন্স আছে, এই প্রসেনজিৎ খালি গায়ে শাওয়ার নিচ্ছে, ওর খোলা পিঠে শাওয়ারের পানি পড়ছে, কিন্তু সমস্যা এখানে একটা হয়েছে, ওর পিঠে একটা কালো দাগ আছে, এই দাগটা দেখানো যাবে না। এখন আমাদেরকে ডামি ব্যবহার করতে হবে, আর তুই হচ্ছিস আমাদের সেই ডামি। ক্যামেরা রেডি? লাইট রেডি? আমরা ডিবি ক্যামেরায় দৃশ্যটা শুট করব, বুঝলি? জি বস। ডিবি ক্যামেরায় শুট করে তোর পারফরমেন্স দেখব, যদি ভালো হয় ক্যারেক্টার শিওর। এত ঠান্ডা লাগালে কিভাবে? বস, কালকে সারা রাত প্র্যাকটিস করছি তো বস, শীতের রাত না, সারা রাত ধরে প্র্যাকটিস করতে করতে রিজার্ভ ট্যাঙ্কের পানিও শেষ হয়ে গেছে। সারা রাত তো প্র্যাকটিস করার দরকার ছিল না, 1-2 বার করলেই হতো। কি যে বলেন বস, এত বড় একটা ক্যারেক্টার আপনি আমারে দিছেন, আমার তো জীবনে একটাই আফসোস, আরো কিছুদিন সময় যদি বেশি পাইতাম আরো অনেক বেশি প্র্যাকটিস করতে পারতাম। তুই বড় বেশি কথা বলিস, আয় কাজের কথায় আয়। তোকে কি করতে হবে সেটা মনে আছে তো? জি বস, মনে আছে, বলবো? বল। স্ক্রিপ্টটা দেখি। আমরা দেখতেছি প্রসেনজিৎ শাওয়ারে ঢুকছে, কাট টু শাওয়ার থেকে পানি পড়তেছে, কাট টু একটা পিঠের উপর পানি পড়তেছে, চেহারা দেখা যাচ্ছে না লোকটা, আসলে পানি পড়বে আমার পিঠে। দর্শক মনে করবে প্রসেনজিতের পিঠে পানি পড়তেছে, আমি আসলে প্রসেনজিতের পিঠের ভূমিকা অভিনয় করতেছি। তুই কি আমাকে নিয়ে ব্যঙ্গ করিস? তবা তবা, আপনি নেমে কেন ব্যঙ্গ করবো বলেন? আপনি হলেন পরিচালক, আপনি তো আমার খুইলা বলছেনই প্রসেনজিতের পিঠের মধ্যে ইয়া বড় কালো দাগ, ওই কালো দাগ দিয়ে কি পিঠের শট নেওয়া যায়? আপনার দরকার একটা ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন পিঠ, সেই জন্য আপনি ডামি ইউজ করতেছেন, আর সেই ডামিটা হলাম আমি। যা তুই সেটা যা যা। টাওয়ালটা রাখ। দোয়া করেন, আবার ফাজলামো করলে কান পাশায় থাপ্পড় খাবি। যা তুই সেটা যা। যাইতেছি, সবাই মুরব্বি, সবাই একটু সালাম করে দিই। দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। তুই সেটা যাবি? দোয়া করেন। জি। রোলিং 5 4 3 2 1 0 অ্যাকশন।
এই এই তুই পিঠটা ভাবে কাঁপাচ্ছিস কেন? বস, স্ক্রিপ্টে লেখা আছে না যে এর আগের দৃশ্যে প্রসেনজিতের ছেলে আর বউরে গুলি করে মারা হয়েছে। তো বস, প্রসেনজিৎ তো খেপে আছে। সে খেপে আছে মানে তার শরীর খেপে আছে, শরীর খেপে আছে মানে তার পিঠ খেপে আছে, আর খেপে থাকলে পিঠ একটু কাঁপবে না? নো কাপাকাপি, জাস্ট টেক শাওয়ার। ওকে বস। রোলেন 5 4 3 2 1 0 অ্যাকশন। কাট! এটা কি করলি তুই? বস, স্ক্রিপ্টে লেখা আছে তো এরপরে দৃশ্যে প্রসেনজিৎ প্রতিশোধ নিতে যাবে। সে প্রতিশোধ নিতে যাবে মানে কি বস? সে শত্রুদের প্রতি একদম খেপে আছে। সে খেপে আছে মানে স্যার তার পিঠ খেপে আছে। পিঠ খেপে আছে এমন ভাবে যে শত্রুদের পাইলে এইভাবে ঝাক্কা মেরে ফালাই দিবে। আমি ঝাক্কা মেরে ফালাই দিলাম, বলো না বস? এই শুটিং টাইগার। আরেকটু এক্সপোজ করতে হবে, ওকে? কারণ এটা তো আসলে মানে গ্ল্যামার ওয়ার্ল্ড, কর্পোরেট ওয়ার্ল্ড, এখানে কিন্তু কারোর সময় নেই তোমার দিকে তাকানোর। সো ইউ হ্যাভ টু ফোর্স দেম টু লুক অ্যাট ইউ। ইউ গট মাই পয়েন্ট? কি খুব লেগে লাগি না? বাবা কি হলো? কি খুব খুশি খুশি লাগতেছে আজকে? দোস্ত, দীপা আজকে অনেকদিন পর আমার সাথে কথা বলছে। তাই নাকি? কি বললো? মডেলিং করতে চায়, এসবই তো বললো। বা ভালো তো। আচ্ছা, ওনার তোর সঙ্গে বিয়ের আগেও মডেলিং করতো? করতো তো করুক, সমস্যা কি? ভালো তো। শোন, লোরকার একটা কবিতা অনুবাদ করলাম, শুনবি? বল শুনি। মৃত্যুর ঠিক আগে জানালাটা খুলে রেখো। আমি দূরবর্তী চাষিটিকে দেখতে চাই। শিশুটির হাতে ভাতের থালা আমি দেখতে চাই। যদি মরে যাই তবুও জানালাটা খুলে রেখো। হয়তো আমার আত্মা তখনও দেখবে এই সব পবিত্র দৃশ্য।
মূল কবিতাটা একটু দিস তো, পড়ে দেখি। অনুবাদটা কেমন যেন খাপ ছাড়া মনে হচ্ছে। মূল কবিতাটা এরকম নাকি? আমার অনুবাদ খাপসা হয়েছে না? না দেখ, আমি যতদূর জানি লোরকা কিন্তু ঈশ্বর আত্মাটাতে একেবারে বিলিভ করতো না, কিন্তু তোর লেখার মধ্যে কিন্তু ঈশ্বর আত্মাটাতে একদম ভর্তি। অনুবাদে একটা প্রবলেম আছে জানিস তো। কি সেটা? অনুবাদ করার সময় মূল কবিতাটা একটু ভুলেই যেতে হয়। অনুবাদটা যেন বাংলা একটা কবিতা হয়ে ওঠে সেদিকে খেয়াল রাখতে হয়। আমি যখন ইংরেজি কোনো কবিতা অনুবাদ করি, আমি প্রথমে মানে অনুবাদটা ঠিক রেখে আক্ষরিকভাবেই অনুবাদটা করার চেষ্টা করি, কিন্তু যখন আমি প্রুফ দেখি তখন মূল কবিতাটা ভুলে গিয়া ওইটা যেন একটা বাংলা কবিতা হয়ে ওঠে সেদিকে চেষ্টা করি। তোর পদ্ধতিটাই হয়তো ঠিক আছে। মাঝে মাঝে বুঝছিস প্রচণ্ড দুঃখ হয়, কেন যে ইংরেজি শিখতে গেলাম। ইংরেজি না শিখে ধর যদি ফ্রেঞ্চ বা স্প্যানিশ শিখতাম কত লাভ হইতো বল। কেন? আরে বেটা, পৃথিবীর মহৎ সাহিত্যগুলো তো সবই ওই স্প্যানিশ বা ফ্রেঞ্চ ভাষার। ইংরেজি সাহিত্যে তুই কোনো মানের কবিতা পাবি বা কোনো মানের কবি পাবি তুই বল? লোরকা, জ্যাক কাকতু বা রেনেসাঁ, এই মানের কবি ইংরেজি সাহিত্যে কোথায় আছে আমার দেখা তুই। শোন, আমি একটু বাড়ি যাবো, তুই যাস না, তুই থাক, বাবু আসবে, আড্ডা দিব না, চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো। কোথায় যেতেছিস? ও জ্যোতি পড়তে গেছে উর্মির কাছে, ওখানে পিক করতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা। ভাই দেবে শোন, তোর কাগজ কলম আমি ব্যবহার করতে পারি? পারিস, যদি প্রমিস করিস আমার চেয়ে ভালো কবিতা লিখবি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা। তোর থেকে ভালো কবিতা লিখবো না, হইছে? আপনি কেন, কোনো সমস্যা? আপনি এখানে কেন এসছেন? সেটা কি তোমাকে আমার বলতে হবে? বিয়াদব কোথাকার। হাসান ভাই, আরে হাসান ভাই। হাসান নেই, ফিল্মের ক্লাসে গেছে। হাসান ভাই নাই বুঝলাম, কিন্তু আপনি এখানে ঢুকলেন কেমনে? চাবি পাইলেন কই? আমি এখানে 2 মাস থাকবো। 2 মাস থাকবেন মানে কি? আপনার সাথে কি হাসান ভাইয়ের সম্পর্ক জোড়া লেগে গেছে? না, কখনো লাগবেও না। ও মাই গড, মহাবিপদ। আপনি এই বাসায় 2 মাস থাকলে, আপনার মতো এই ঝগড়াটে মহিলা এই বাসায় 2 মাস থাকলে হাসান ভাইয়ের আয়ু তো 2 বছর কমে যাবে। আপনি ঝাড়ি মারতে মারতে তার 2 বছর আয়ু কমাই দিবেন। এই বাসায় আপনার কিছুদিন থাকা চলবে না। কি? আমার বাসায় আমি থাকতে পারবো না? আই ফাজিল, বের হও, বের হও এখান থেকে। সরি ভাবি, সরি এক্স ভাবি। আমি একটা কথা বুঝতে পারতেছি না, আপনার সাথে হাসান ভাই ডিভোর্স হয়ে গেছে, আপনি এই বাসাটা নিজের বাসা মনে করতেছেন কোন ভাবে? আমি তো এটার কোনো কারণই খুঁজে পেতেছি না। তোমাকে আমার সবকিছু ডিটেইলস বলতে হবে? আচ্ছা, হাসান আসুক, হাসানকে দিয়ে তোমাকে সাইজ করব। তোমার বেয়াদবি আমি ছুটাচ্ছি। আমি জানি আপনি সেটা পারবেন, ছল চাতুরি করে আপনি এই বাসা থেকে আমরা বাইর করতে পারবেন, কিন্তু আমি জানি না আপনার মতলবটা কি। তার আগে বলো তোমার মতলবটা কি? তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? কি জানেন আপনি? আমি হাসানকে জিজ্ঞেস করেছিলাম কাল, তুমি 2 মাস ধরে বাসা ভাড়া দাও না। আমি তো এটা দেবো না, কারণ হাসান আমাকে দিতে মানা করছে। আরে বাবা, এটা কি তোমার বাপের বাসা নাকি যে বাসা ভাড়া দিবে না? শুনেন, এটা যেমন আমার বাপের বাড়ি না, সেটা আপনারও বাপের বাড়ি না। হাসান ভাই আপনার এক্স হাজবেন্ড আপনার বাপ না, ঠিক আছে? তাহলে আপনি আপনারও বাসায় থাকতে হলে ভাড়া দিয়ে থাকতে হবে। আশ্চর্য, আমি কেন বাসা ভাড়া দিব? হ্যাঁ, আপনি যদি বাসা ভাড়া না দেন আমিও দেবো না। হাসান ভাইয়ের প্রতি আমার একটা মানবিক অধিকার আছে, আপনার তো সেটাও নাই, কারণ সারা জীবন আপনি হাসান ভাইয়ের সাথে অমানবিক ব্যবহার করছেন। মাই গড, আই ফাজিল, তুমি এক্ষুনি বের হও, বের হও বলছি। এই, আপনি চিৎকার করবেন না। আপনি এমন কোনো রসগোল্লা না যে আপনার সামনে দাঁড়া দাঁড়িয়ে আবার কথা বলতে হবে। আপনি একটা ডিভোর্স ওয়াইফ, আবার দেমাগ কত? আমি ঘাটা বলি আপনার দেমাগের। তোমার সাহস! রাখেন সাহস আপনার। যাও, বের হও। বিয়াদব।
শোনো, বাসায় কেউ নাই, নিজেই চা বানাই। তারপর লেখাপড়া করতে কেমন লাগতেছে? ভালো, খুব ভালো। অনেক মজার মজার জিনিস জানতেছি। শোনাও তো দেখি একটা। এই একটা পাখি আছে, পাখিটার নাম ফিনিক্স পাখি, মিশর দেশের। খুব সুন্দর বলে সেই পাখিটা। তো এই ফিনিক্স পাখি 500 বছর পর্যন্ত বাঁচে। তারপর যখন আর বাঁচতে ভালো লাগে না, তখন নিজে নিজে আগুনে ঝাঁপ দেয়, মইরা যায়, ছাই হয়ে যায়। সেই ছাই থেকে পাখিটা আবার নাকি জন্ম নেয়। হাসতেছো কেন? এইসব আজগুবি জিনিস শিখা আমার কি লাভ বলেন তো? আজগুবি ভাবলেই আজগুবি, না ভাবলে সত্যি। কেমনে? প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ফিনিক্স পাখি বাস করে। ধরো, আমার তো প্রায় মনে হয় আমি সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করতে পারতাম, সমস্ত ভুল শুধরে নিতে পারতাম, একদম নতুন একটা জীবন শুরু হইতো। সেই আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, সেখান থেকে। ফিনিক্স পাখি তো তাই করতেছে, সে কিন্তু বারবার নতুন করে শুরু করতেছে। আর সেই জন্য আমি বলছিলাম যে প্রত্যেকটা মানুষের মধ্যেই না একটা ফিনিক্স পাখি হবার ইচ্ছা বাস করে। আপনারা না এই দুনিয়ায় বাস করেন না, দুনিয়াটারে পাশ কাটায় নিজেদের মতন একটা দুনিয়া তৈরি করে নিছেন, যেখানে কোনো ঝামেলা নাই, কষ্ট নাই, দিনের পর দিন না খেয়ে থাকা নাই। আছে শুধু একটা শব্দের পরে আর একটা শব্দ বসায় কবিতা তৈরি করা গেছে। কবিরা কেন বাস্তববাদী হবে? কবিরা তো বাস্তববাদী না। যদি তারা কবি হলো দ্রষ্টা, তারা হবে যুক্তিহীন। পৃথিবীর সমস্ত যত আধুনিক সাহিত্য আছে কোনটাই বাস্তববাদী না। এজন্যই তো আমি কখনো কবি হইতে পারবো না। কেন? কারণ আপনারা যে দুনিয়াটারে অস্বীকার করেন, আমি তো সেই দুনিয়ার বাসিন্দা, সেইখানে সবচেয়ে বাজে জায়গায় আমি থাকি। এই দুনিয়ার চাপে আপনাদের দুনিয়া আমার কাছে কখনো ঘিসতেও পারবে না। সুন্দর বলছো, কিন্তু পুরানো কথা। তোমার আগেও একজন বলে গেছে। কে বলছে? সুকান্ত। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদে যেন ঝলসানো রুটি। একটা মজার কিছু বলছেন এইটা বুঝছি, তবে কি বলছেন এইটা বুঝি নাই। শোনেন, আমার স্বামী মনে হয় বাসায় এসে পড়বে, চলেন আমি যাই। চলো। আমি যাই। ভেতরে আসবেন না? না, তোমার হাজবেন্ড তো পছন্দ করে না। ঠিক আছে। বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতার। আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে, একলা একা।
জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। হাসান নেই, ফিল্মের ক্লাসে গেছে। হাসান ভাই নাই বুঝলাম, কিন্তু আপনি এখানে ঢুকলেন কেমনে? চাবি পেলেন কই? আমি এখানে 2 মাস থাকবো। 2 মাস থাকবেন মানে কি? আপনার সাথে কি হাসান ভাইয়ের সম্পর্ক জোড়া লেগে গেছে? না, কখনো লাগবেও না। ও মাই গড, মহাবিপদ। আপনি এই বাসায় 2 মাস থাকলে, আপনার মতো এই ঝগড়াটে মহিলা এই বাসায় 2 মাস থাকলে হাসান ভাইয়ের আয়ু তো 2 বছর কমে যাবে। আপনি ঝাড়ি মারতে মারতে তার 2 বছর আয়ু কমাই দিবেন। এই বাসায় আপনার কিছু থাকা চলবে না। আপনাকে থ্যাঙ্কস। নো মেনশন প্লিজ। আজকে অনেকদিন পর খুব ভালো লাগছে। সেই পুরনো জীবন, পুরনো লাইফ। আসলে প্রত্যেকটা মানুষের না নিজের একটা জায়গা থাকে, ওই জায়গাটার বাইরে তাকে মানায় না। যেমন যেমন ধরো তোমার হাজবেন্ড সুমন। সুমনকে লেখার টেবিলে ধানের মতো বসে থাকতে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার। কিন্তু ও যে কলেজে পড়ে, ওই কলেজে একবার আমি গিয়েছিলাম, ওর ক্লাসের পেছনের বেঞ্চিতে বসে আমি ওর লেকচার শুনলাম। তো কেন জানি মনে হচ্ছিল যে ওকে মানাচ্ছিল। ও তো আসলে কবি, ও শিক্ষক না। আবার ধরো আমার মাকে রান্নাঘরে হলুদের দাগ লাগানোর শাড়িতে ভীষণ মানায়। একবার মা করেছিল কি, একটা বিয়েতে খুব ভালো একটা জামদানি শাড়ি পরছিল, কিন্তু মাকে দেখে একদম দূরের মনে হচ্ছিল। তাই? আবার যেমন ধরো তুমি কিন্তু রান্নাঘরে প্রচুর সময় কাটাও, কিন্তু তোমাকে দেখে একবারও মনে হয়নি যে ওটা আসলে তোমার জায়গা। আমার জায়গা তাহলে কোনটা? পুরো পৃথিবী। দীপা, তুমি অসম্ভব বুদ্ধিমতী, স্মার্ট, ইন্টেলিজেন্ট একটা মেয়ে। পুরো পৃথিবীটা কিন্তু তোমার জন্য ওয়েট করছে। সো ট্রাই টু কাম আউট এন্ড সি দ্য ওয়ার্ল্ড প্লিজ। কিন্তু আপনি আমার জন্য এতটা করছেন কেন? করছি কারণ তুমি হচ্ছে সুমনের ওয়াইফ, আর সুমন হচ্ছে আমার সব থেকে ভালো বন্ধুদের একজন। সুমনের ওয়াইফ আপনার কেউ না? তা হবে কেন? আচ্ছা যাও, তুমিও আমার ভালো বন্ধু। আরে বাবা, বললাম তো আমি তোমার ভালো বন্ধু। সিরিয়াসলি। সেক্ষেত্রে কিন্তু আমি তোমাকে তুমি তুমি করে বলবো। নো প্রবলেম এট অল। এই সাক্ষাৎ করে আছে, বাইরে আছে, চলে আসবো, বস। আরে বসা যাবে না, ঝামেলা আছে, বড় কেচাল লাগছে। কিরে, এই কই থাকস? একটু বাইরে গেছিলাম। আমার আর তোরে তো হাসানের বাসাতে বাইর করে দিতেছে। কি বলিস? কেন? আরে ইলোরা ভাবি আসছে, ওই মহিলা তো একটা জিনিস, ক্যাচাইল্লা। উনি বলছে উনি নাকি আমার বাসাতে বাইর করে দিবেন, বাসা ভাড়া দেই না। তো ঠিকই তো বলছে।
তুই কোন কালে শুনছস একজন খাঁটি কবি বাসা ভাড়া দিয়ে থাকে? আমি যে ওনার বাসায় থাকতেছি এটাই তো ওনার জন্য একটা সৌভাগ্য। বাবা মাথাটা একটু ঠান্ডা কর। আমার মাথা ঠান্ডাই আছে। আর আমারও যদি কেউ বের করে তাই উনি আমারে বের করার কে? হাসান ভাই একবার মুখ ফুটে বলুক আমি চলে যাই। উনি কে? উনি তো ডিভোর্স ওয়াইফ। ওনার এত পাওয়ার কে দিল? আচ্ছা তুই কি তার সাথে উল্টাপাল্টা কোনো অ্যাটিচিউড করছিস? না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি ওনার সঙ্গে কথা বলবো। তুই আমার সঙ্গে থাক, দেখি যে করেই হোক তাহলে ম্যানেজ করবো না। তোদের কোনোটারে দিয়ে কোনো কাজ হবে না। সাজ্জাদ যদি একমাত্র হইতে পারে। সাজ্জাদ তো কি আবার ওই ভুসিমালের বাসায় গিয়ে বসে আছে। আমি আবার কি করলাম? স্ট্রেঞ্জ। তুই আবার কি করলি মানে? তুই সাথে সাথে সাজ্জাদকে তোর বাসায় নিয়ে উঠেছিস কেন? আরে বাবা আমি সাইডে উঠাইতে যাবো কেন? ওর কয়েকদিন আমার বাসায় থাকতে ইচ্ছা করলো তাই গেলো, বাস শেষ। কয়েকদিন শেষ, এখন বাইর করে দে। আচ্ছা ঠিক আছে বাইর করুন, তুই এত উত্তেজিত হইতেছিস কেন? চুপচাপ বস। বয়। আমার খা। কেদার লাগাই দিচ্ছে মহিলা। বর্ষা মহিলা ওই খারাপ। এইটা তুই কি সরকার ধরো বোঝাতো, ফর্সা কালো পার্থক্য বোঝাতো। আচ্ছা তুমি কি খাবে? এলোরা তুমি কি আমার সঙ্গে কথা বলতেছো? এখানে আর কেউ আছে? আর কেউ তো নাই, থাকলে ভালোই তো। মনে হইতো পৃথিবী তার স্বাভাবিক গতিতে চলতেছে, আহ্নিক গতি বার্ষিক গতি সব একদম পুরা স্বাভাবিক আছে। আমি তো কিছুই বুঝতেছি না। তুমি আমার সাথে এইভাবে সারি না দিয়ে কথা বলতে পারো? কি যে বলো না তুমি। ঝাড়ি তো দেই আদর করে, আসলে কি ঝাড়ি দেই? ওটা তো আসলে শাসন করি, আদর করি আবার শাসন করি, শাসন করি আবার আদর করি, তাই না? আমার মনে হচ্ছে কি আমি স্বপ্ন দেখছি। আমি কি করবো এখন, মানে কি করা উচিত আমার? আচ্ছা তুমি এরকম করে কথা বলতে পারো না? আমাকে তুমি এত ভালোবাসো? ও মা, আমার 10টা না 5টা না, একটা মাত্র ডিভোর্স হাজব্যান্ড। তাকে আমি না ভালোবেসে পারি? না তা তো ঠিকই আছে। আচ্ছা বললে না কি খাবে? পোলাও আর মুরগির মাংস। আচ্ছা ঠিক আছে, আমি পোলাও আর মুরগির মাংস চুলায় বসাচ্ছি, রান্না হতে 1 ঘন্টা লাগবে। তারপরে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার পরে তোমার যদি অন্য কোনো দাবি দেওয়া থাকে সেটাও আমি মেটাবো। কিন্তু সোনা পাখি, তার আগে একটা কাজ করতে হবে। যে কি কি কাজ করবে তো? বলো। তুমি না এই বাবুটাকে না বাড়ি থেকে বের করে দাও। মানে? আর তুমি জানো না এই বাবু ছেলেটা না এত বাজে, এই দুপুরবেলা আমার সাথে এত বাজে ব্যবহার করেছে, তুমি জানো না? বের করে দাও ওকে। যাও ওকে বের করে দিয়ে আসো, এর মধ্যে আমার পোলাও রান্না হয়ে যাবে, তারপর আমরা একসাথে খাবো। আহা যাও, যাও না।
আহা, যাও তো, যাও। আসো। পাইছি 100। হ্যাঁ, টাকা তো দিস না। বাকি হাসান ভাই, তিনটা পড়তে দেখি। কেমন আছো তোমরা? ভালো নাই। আপনার সাথে আমার কথা আছে। আপনার বউ আসছে কবে? কেন আসছে? ওরা তো তোমার পার্মানেন্টলি কানাডার ইমিগ্রেন্ট হয়ে যাইতেছে। তো আমার মেয়ে তোমার ইচ্ছা যে আমার সাথে কিছুদিন সময় কাটাক, সেই জন্যই আসছে আর কি, চলে যাবে। ও আচ্ছা, ঠিক আছে হাসান ভাই, মন খারাপ করেন না। মন খারাপ করার মতো কিছু হয় নাই। না না, মন খারাপ করার কারণ আছে, অনেক কারণ আছে, অনেক ঘটনা আছে। কি হয়েছে হাসান ভাই? এনিথিং রং? রং তো অবশ্যই, অনেক রং। আসলে হয় না, মানে আমি তো চাই সবাই নিয়ে একসাথে থাকতে, ভালো থাকতে। আমার মেয়ে থাকবে, তোমার ভাবি থাকবে, তুমি, সাফকাত, সাজ্জাদ, সবাই মিলা খুব আনন্দ করব, ভালো থাকবো। বোকা মানুষ তো, আসলে সবাই আমি ম্যানেজ করতে পারি না, সেই জন্যই নানা রকমের অসুবিধা হয়। সকালে ওই ভাবির সাথে ঝগড়া হয়েছে, এটা ভাবি আপনারা বলছে না, এই জন্য রাগ করছে? না না না, ও তোমাকে কিছু বলতে দেবে কেন? ও তো তোমাকে খুবই পছন্দ করে, সবাই পছন্দ করে, ইনফ্যাক্ট কিছু বলার নাই এখানে। কি ব্যাপার, হাসান ভাইয়ের গলার টোন একটু অন্যরকম। ভাবি মনে পেদানি দিছে না? দিতেই পারে, তোর যা স্বভাব, যে কথাবার্তা বলিস। মহিলা হলো একটা সুন্দরী কুমড়া। তুই একটু মুখটা লাগান দিস মাঝে মাঝে। এবার খেয়াল 100 কোটি টাকা। তুমি ওদেরকে বলেছো বাসা ছেড়ে যেতে? ইলোরা, কোথাও বোধহয় একটা ভুল হচ্ছে, মানে বিশ্বাস করো, মানে তুমি আসলে ওদেরকে বুঝতে পারো না, ওরা কিন্তু ছেলে খারাপ না। তুমি ওদেরকে বলনি চলে যেতে? বলতে পারি নাই, গলা রেখে এসে আটকে গেল। মানে ব্যাপার হয়েছে কি, যে তুমি যে 3 বছর আমার সঙ্গে ছিলা না, এই 3 বছর কিন্তু ওরা আমার দেখে শুনে রাখছে, ভালো মন্দ দেখছে, টেক কেয়ার করছে। এখন হুট করে আমি ওদেরকে চলে যেতে বলি কি করে, তাই না? কই, পোলাও মাংস রান্না করো নাই? আমি তো কোনো গন্ধই পেতেছি না। চলো মাংস টাংস খাইয়া ঘুমাইতে চাই, চলো। তোমার পোলাও খাওয়া আমি ছুটাচ্ছি। গেট আউট, গেট লস্ট। আরে আমার বাসা থেকে তুমি আমার বাইর করে দিতেছো? খবরদার একটা কথা তুমি বলবা না। যাও, বের হও, বের হও, বের হও এখান থেকে।
মারতে মারতে গাল ফুলে ফেলে, মামস বানায় ফেলে। পুরুষ লোক বউর হাতে মারি দেবে, কারণটা কি বলতো? হ্যাঁ, আজকে যদি মারি খাই সেই মানে তাই তোর সারা বছর মারি খায়, ঠান্ডা তো লাগাই দিচ্ছ, বেটা তোর চেয়ে সহজ হয়েছে আমার। হাসান ভাই বউর মারি খাওয়া একটা বেটা রাখতে শুনবে বেটা, ধরো বেটা শোনার পর করি বউরে বেটা ভালো আছে, বউরে মারি খায়। বল। মজা ঝামেলা আছে কিন্তু, তুই তাড়াতাড়ি চলে আয়, এটা কেলেঙ্কারি হয়ে যাবে। হয় আজকে আমি খুন হবো, নাহলে ওই মহিলা খুন হবে। কোন মহিলা? আর তোর কি প্রবলেম কি? তুই তুই খুন করতে যাবি কেন? কি স্যার? আরে ওই হাসান ভাইয়ের বউ ইলোরা। ওই মহিলা আসছে কেন? আরে উনি সাংঘাতিক মহিলা, উনি বড় ধরনের কোনো প্ল্যানিং করে আসছে, ওনার ছায়ার মতো ধান্দাবাজি আছে। আর হাসান ভাই আজকে আসছিল, আমার মনে হয় হাসান ভাইয়ের মায়েরও দিচ্ছে সে। তোরা কইছে চুপ থাক। আচ্ছা এরা আমি ওনারা চিনি তো, জামানাটা মানে কিছু করবে না, একটু রকচটা মহিলা এই যায়। আমার জ্ঞান দিবি না, তোর চেয়ে জ্ঞান আমার কম নাই। তোর যেটা বলছি তুই খাতা বালিশ নিয়ে চলে আয় কালকে সকালে। কালকে পারবো না, কালকে পারবো না, দ্যাটস ফর শিওর। দীপাকে নিয়ে বেরোতে হবে একটু। দীপা কিন্তু আরেক ডেঞ্জারাস মহিলা। হ্যাঁ, তুই যা দীপা নিয়ে ঘুরতে বেরোবি, ও কিন্তু তোর প্রেমে পড়ে যাবে। আমি কিন্তু বহুত কষ্টে ছুটতে বেরোইছি। আচ্ছা ঠিক আছে, তুই টেনশন করিস না, আমি চলে আসবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ঠিক আছে, তুই ফোন রাখ। আর কাশিস না তো, ঠান্ডা মনে হয় তোর লাগছে, আমার লাগে নাকি? সত্যিও কাজ। হাসান ভাই, হাসান ভাই, আরে সাফকাত, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা। আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। নীল আকাশ দিনের
বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। আচ্ছা ঠিক আছে হাসান ভাই, মন খারাপ করেন না, মন খারাপ করার মতো কিছু হয় নাই। না না, মন খারাপ করার কারণ আছে, অনেক কারণ আছে, অনেক ঘটনা আছে। কি হয়েছে হাসান ভাই? এনিথিং রং? হাসান ভাই, হাসান ভাই, আরে সাবকাত। হ্যাঁ সব কাজ, কিন্তু আপনি এখানে কেন হাসান ভাই? একটু ঘুমাইতেছিলাম। সব দিনই কি আর ভিতরে ঘুমানো ভালো? মাঝে মাঝে একটু বাইরে ঘুমানো ভালো না? তাই আজকে একটু বাইরে ঘুমাইতেছিলাম। রাতে ভাবির লোকে ঝগড়া করছেন না? দূর মিয়া, তুমি যে কি কও না, আমাদের মধ্যে তুমি জানো কিরকম কর্ডিয়াল সম্পর্ক, ঝগড়া হবে কেন? আচ্ছা, তো রাতে আমার রুমে আসতেন, খাওয়া সারা রাত মশা কামড় খেলেন। আরে মিয়া, মাঝে মাঝে মশার কামড় খেয়ে দেখতে হয় কিরম লাগে। আসলে ব্যাপার হচ্ছে কি, আমি আমার জীবনের বিভিন্ন দিক নিয়ে এক্সপেরিমেন্ট করতেছি। চিন্তা করলাম যে কমলাপুর রেল স্টেশনে যারা মশার কামড় খেয়ে ঘুমায় তাদের কেমন লাগে, একদিন দেখি তো। দেখলাম, আরেকদিন আবার আরেকটা দেখবো। বাহ, তা আপনি কেন জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করবেন? আরে মিয়া, তোমরা কবি হইছো বুঝলা, সমস্ত এক্সপেরিমেন্ট জীবন নিয়ে তোমরাই করবা, আর আম জনতা হিসেবে আমাদের কোনো কিছু করার অধিকার নাই। আছে আছে, অবশ্যই আছে। বাবা, তোমাকে সারা রাত মা পাশে ঢুকতে দেয়নি তাই না? আমি কত করে যে মাকে বলেছিলাম, কিন্তু মা তোমাকে ঢুকতে দেয়নি। ভাবি ভালো আছেন? তোমাকে তো ভালো ছেলে বলেই জানতাম। বাবু বদমাইশের সাথে জুটলে কবে? এই তো 5 দিন ধরেই আছি। 7 দিন পূর্ণ করার দরকার নেই, তার আগেই বের হয়ে যাও। ওর ছায়া মারালেও বিপদ আছে। জি ভাবি, কি তোমাকে নিয়ে স্কুলে যাচ্ছেন? না না, স্কুলের ড্রেস পরিয়ে ফুচকা খেতে নিয়ে যাচ্ছি। এই চলো। বিশেষ করো ভাই, আমি তোমার কাছে মিথ্যা কথা বলতে চাই ভাই। হাসান ভাই, এটা কোনো বিষয় না, চলেন ভিতরে আসেন। এই পেজটা দেখুন। তো আজকে চলে যাবো কিন্তু, বুঝছিস? বিকেলে এসে কাপড় চাপড় নিয়ে যাবো। থাক না কটা দিন। উনি কেন থাকবেন? ওনার তো কোনো টানই নেই আমাদের ওপর। বেশি বেশি টান থাকে কিন্তু আমার বিপজ্জনক, আর স্পেশালি তোমার উপর থাকলে তো খবরই আছে, দেখা যাবে যে সুমন আমাকে সন্দেহ করছে। ভালোই তো কাটছিল সময়গুলো। তুই কিন্তু আরো কিছুদিন থাকলে খুব খুশি হতাম। না দোস্ত, তোর খুশি করতে পারবো না, আসলে যেতে হবে। বাবু বারবার ফোন দিচ্ছে, না গেলে কিন্তু বিপদে পড়বে। বাবুকেও তাহলে এখানে আসতে বল। না মানে বাবু যেহেতু একটা প্রবলেমে পড়েছে, নিশ্চয়ই বড় কোনো প্রবলেমের মধ্যেই আছো। ইউ শুড টেক কেয়ার অফ হিম। তাছাড়া বাবু কিন্তু তোকে ছাড়া একদম থাকতে চায় না, এটা খেয়াল করেছিস তুই? হ্যাঁ জানি। আচ্ছা নেবে দোস্ত, শোন আমার যেতে হবে, আমি বেরোই, অফিসে যাব। ও আর দীপা,
তোমাকে এজেন্সি থেকে মেবি ফোন দিবে, আমি ওদেরকে তোমার ছবি আর কন্ট্যাক্ট নাম্বার সব দিয়েছি আর কি। এই তো ফোন দিবে হয়তো। আর বাই দ্য ওয়ে ছবি কিন্তু সুন্দর আসছে, ভালো আসছে। এই যাই রে। গেলাম। তুমি ফটো সেশন কবে করলে? কেন তোমাকে না সেদিন বললাম আমি সাজ্জাদ ভাইয়ের সাথে বাইরে যাচ্ছি? ও হ্যাঁ, বলেছিলে তো, ভুলে গিয়েছিলাম। আমাকে দেখাবে না ছবিগুলো? টেবিলে আছে, দেখে নিও। পড়াশোনা করা খারাপ কিছু না, তবে প্রতিদিন যাওয়াও কিন্তু ঠিক না। অনেক কিছুই তো ঠিক না, তাও আমরা করি না? দেখ, আমি কিন্তু তোর ভালোর জন্য বলতেছি। সারাদিন তুই এই পড়াশোনার নামে বাইরে দিন কাটাস, রাতের বেলা ডিউটি করিস, তোর শরীর তো ভেঙে পড়বো। সেই রাইতের কাম বন্ধ করা যাইব না, এখন দিনের পড়াশোনাটা বন্ধ করতে হইব। তাহলে তুই একদিন বাদে একদিন যা। দেখো, আমি একটা কূপের মধ্যে পড়ছি, অন্ধকার কূপ। মাঝে মাঝে দূরে একটা আলো দেখা যায়, সেই আলোটার জন্যই হয়তো বাইচা আছি। আলোটার যত কাছে যাইতে পারবো তত ভালো থাকবো। তুমি আমার না করো না। শোন, এক কাজ করি, চল আমরা বাইরে কোনো জায়গা থেকে ঘুরে আসি। আমি তোর মানসিক অবস্থাটা বুঝতে পারতেছি। আচ্ছা, সমুদ্র দেখবি? সমুদ্র দেখার কোনো ইচ্ছা আমার নাই। সমুদ্র অনেক দেখছি, প্রতিদিনই সমুদ্র দেখি। মানুষের মনের মধ্যেই সমুদ্র থাকে। সাফকাত সাহেবের মনের মধ্যে খালি সমুদ্র আছে, আমগো মনে নাই। আমগো মনে কি পাতিকুয়া? আমি কিন্তু সাফকাত সাহেবের কাছে পড়াশোনা করতে যাই না, আমি যাই তার বান্ধবীর কাছে, হ্যাঁ না মুরমি। যার মনের মধ্যে অন্ধকার থাকে সে সব কিছুতেই সন্দেহ করে। শোনো, সাফকাত সাহেব আর আমার নিয়ে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি জানি আমি ওনার যোগ্য না। উনি আমার যত কাছে আসারই চেষ্টা করুক, আমি ওনার কাছে আসতে দিব না। ওনার কাছ থেকে আমি 100 হাত দূরে থাকবো। এইটুক জ্ঞান আমার আছে, তেল আর জলে যে মিশখানা সেটা আমি জানি। উর্মি মায়াটা কেমন আছে, ভালো মন্দ মিলেই তো মানুষ হয়, ভালোও আছে মন্দও আছে। আচ্ছা, তোর ম্যাডামের সাথে আমার পরিচয় করা দিবি না? চল
আজকে তোর ম্যাডামের সাথে আমি পরিচিত হয়ে আসি। চল আমি তোর নামা দিব। দরকার নেই। ভালো, কিন্তু শওকত ভাই আপনি আসবেন বলছিলেন, বাট রিয়েলি চলে আসবেন এটা কিন্তু আমি ভাবি নাই। আচ্ছা, তুমি আমাকে কি ভাবো বলো তো? আমাকে কোনো সোশ্যাল এক্সিস্টেন্স নেই? আমি লেখালেখি করি বলে তোমাদের মতো ফিল্ডে যেতে পারবো না? আমার শুনেই তো ভালো লাগছে তোমরা জ্যোতিকে পড়াচ্ছ। না, আমি না সেটা মিন করি নাই। মানে আমি বলতেছি যে সব কিছুরই তো একটা বয়স আছে। আপনি এই বয়সে ফিল্ড ওয়ার্ক করবেন, শরীরটা অনেক ভেঙে পড়বে না? আমার এমন কি বয়স হয়েছে জানো? ফুল দেখলে আমার কবিতা লিখতে ইচ্ছে করে, নদী দেখলে ডুব মারতে ইচ্ছে করে, পাহাড় দেখলে তরতর করে বেয়ে উপরে উঠতে ইচ্ছে করে, আর সুন্দরী মেয়ে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়। বলো তো এটা কোন বয়সের লক্ষণ? 21। তাহলে কেন এমনি এমনি তোমরা আমাকে বুড়োদের কাতারে ফেলে দিচ্ছ? না না শওকত ভাইয়া, আপনি তো মনের দিক থেকে এখনো ইয়াং। জানো মেয়ে, এই যে বিষয়টা তুমি মেনে নিলে আর খুব ভালো লাগছে। আসলে তুমি আমার কাছে স্পেশাল একজন মানুষ। তাই না? অবশ্যই। তুমি হয়তো খেয়াল করোনি, তুমি যতবার আমার অফিসে এসেছো আমার এই ডেস্ক ক্যালেন্ডারে আমি লাল কালি দিয়ে দাগ দিয়ে রেখেছি। গত মাসে তুমি একবারও আসোনি, এই ক্যালেন্ডারে আমি একটিবারও লাল কালির দাগ দিইনি। আমার খুব কষ্ট হয়েছে। গত মাসে আমি যতগুলো কবিতা লিখেছি তুমি হয়তো খেয়াল করবে সবগুলো কবিতা বিরহের কবিতা। কেটেছে একেলা বিরহের বেলা। রবিগুরু কি লিখেছে জানো? রবিগুরুর কিন্তু অনুপ্রেরণা দরকার হতো, তাই সে লুকিয়ে চুকিয়ে বৌদিকে প্রেম নিবেদন করত। সেখানে আমার দরকার হবে না, আমার চাই শক্ত একটা অনুপ্রেরণা। আমি আপনার সেই অনুপ্রেরণা, রাইট? অবশ্যই, হয়তোবা তার থেকে অনেক বেশি কিছু। আগুন আছে বলেই দিয়াশলাইয়ের কাঠে শরীর পায়, একটা জীবন্ত তপ্ত শরীর। বেশিক্ষণ আগুন ধরে রাখতে নেই, শরীর পুড়ে যেতে পারে। ছুঁয়ে যাই তোমার স্বপ্ন ব্যতিক্রম হাওয়ায়। বলেছিলে ইন্দ্রনীল সময় ঝরে পড়লে শেষ সূর্যের রশ্মি বুকে মেখে তুমি আসবে। রৌদ্র ভেঙে ভেঙে আশ্বিনের শেষ প্রহরে সূর্য ডুবে যায়। কিরে, মন খারাপ? না। শোন, পুরুষ মানুষ মন খারাপ করবে না, পুরুষ মানুষ করবে মেজাজ খারাপ। তুই কাজ কর, তুই চিৎকার করে 3-4টা গালি দে, একদম খাঁটি বাংলায় গালি দে, দেখবি এভরিথিং আন্ডার কন্ট্রোল, মেজাজ মেজাজ সব ভালো হয়ে যাবে। দে গালি দে। সব রোগেরই একই ওষুধ চলে না রে গাধা, তোর ফর্মুলা আমার উপর খাটবে না। আমি জানি আমার যখন খুব মেজাজ খারাপ থাকে তখন আমি আমার জীবনটারে একটা লাথি মারি। ওরে অরে কি কথা রে! এই কথাগুলো মানুষ বলে নতুন নতুন প্রেমে পড়লে, নাহলে নতুন নতুন ছ্যাঁকা খেলে। তাই নাকি? আরো সময় বলে মাল খেয়া লোড হয়ে থাকলে। আমার ক্ষেত্রে কোনোটাই প্রযোজ্য না রে গাধা। দীপার লগে কিছু হয়েছে? দীপা কিছু কইছে? না, বিষয়টা তোর খুলেই বলি। দীপা মডেলিংয়ের জন্য কিছু ছবি তুলছে যেগুলো আমার পছন্দ হয়নি। মানে মানে তোরা যে কিভাবে বলি দোস্ত, অল্প কাপড় চোপড়ের ছবি তুলছে, মানে বিলিভ কর এগুলো আমি মাইনে নিতে পারতেছি না। আরে ভালো তো, হিংসা হিংসা ভালোবাসারে বাড়ায় দেয়। হিংসার কাঁটা আছে বলেই তো ভালোবাসা হৃদয়ের ঠিক মাঝখান থেকে ফিল করা যায়। ইউ আর সো লাকি ম্যান। এক মেয়েকে ভালোবাসায় কি জীবনের সব নাকি দেখা দা?
স্বপ্না, তুই পৃথিবীতে ভালোবাসার কথা বলতেছিস তো? পৃথিবীটারে ভালোবাসার শুরুই তো হয় একটা নারীরে ভালোবাসার মধ্য দিয়া। দুটি নারী পুরুষ ভালোবেসে কাছে আসে, রক্ত মাংসের স্পর্শে জন্ম নেয় সত্যিকারের কবিতা। এই যে আমি, তা বদলে হয়ে যায় আমরা। তোমাকে ভালোবেসেই আমি পৃথিবীর কাছে ফিরে ফিরে আসি। হাসান, চোরের মতো কিছু কি মারছো কেন? কিছু বলবা? তাহলে যাও, নিজের কাজে যাও। হ্যালো। না না, আজকে তো আসতে পারবো না, একটু সমস্যা আছে। তুমি নোটগুলো রেখে দিও, আমি কাল বা পরশু আমি কালেক্ট করে নেবো। হ্যাঁ ঠিক আছে, রাখি। হ্যাঁ, কে ফোন করেছিল? বলে না কে ফোন করেছিল? কাকুলি। ও, তোমাকে যে ফিল্ম শেখায় সে মেয়েটা? হ্যাঁ। আচ্ছা, ওই মেয়েটাকে একটু আসতে বলো তো, আমার কথা আছে। ওর সাথে তুমি কি কথা বলবে? সেটা আমি ওকেই বলি। কি মুসিবত? আমার কি ধারণা জানো, সবাই মিলে তোমার টাকা পয়সা সরাচ্ছে। আচ্ছা, এই ফিল্ম শেখানোর নামে মেয়েটাকে তুমি প্রতি মাসে কত টাকা দাও? বেশি না, 10,000 টাকা। মাই গড, 10,000 টাকা? ফিল্ম স্কুলেও তো 10,000 টাকা কেউ নিবে না, এ তো পুকুর চুরি। ও কিন্তু খুবই যত্ন করে শেখায়, একদম হাত ধরে শেখায়, একেবারে হাতে ধরে শেখায় না? মেয়ে মানুষ দেখলে এদিক সেদিক আর তাকাও না। মেয়েটাকে কে জোগাড় করে দিয়েছে? বাবু। যা গেস করেছিলাম, এই বাবু আর তার বন্ধু বান্ধব তোমাকে একদম ফতুর করে দিবে। এই যে আমি হিসাব দেখছিলাম, তুমি দেখো দেখো দেখো, ভালো করে দেখো। দেখেছো, কিছুদিন আগে তোমাকে দিয়ে দেয়াল রং করিয়েছে, 15,000 টাকা নিয়েছে। এইটুকু একটা ঘরের মধ্যে রং করতে 15,000 টাকা লাগে? ম্যাক্সিমাম 5,000 টাকা লাগবে। আর বাকি টাকা বাবু মেরে দিয়েছে, ও একটা চোর। বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতান। আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে, একলা একা। নীল আকাশ দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতান।
আমার কি ধারণা জানো, সবাই মিলে তোমার টাকা পয়সা সরাচ্ছে। আচ্ছা, এই ফিল্ম শেখানোর নামে মেয়েটাকে তুমি প্রতি মাসে কত টাকা দাও? বেশি না, 10,000 টাকা। মাই গড, 10,000 টাকা? ফিল্ম স্কুলেও তো 10,000 টাকা কেউ নিবে না, এ তো পুকুর চুরি। ও কিন্তু খুবই যত্ন করে শেখায়, একদম হাত ধরে শেখায় একেবারে। হাতে ধরে শেখায় না? মেয়ে মানুষ দেখলে এদিক সেদিক আর তাকাও না। মেয়েটাকে কে জোগাড় করে দিয়েছে? বাবু। যা গেস করেছিলাম, এই বাবু আর তার বন্ধু বান্ধব তোমাকে একদম ফতুর করে দিবে। এই যে আমি হিসাব দেখছিলাম, তুমি দেখো দেখো দেখো, ভালো করে দেখো। দেখেছো, কিছুদিন আগে তোমাকে দিয়ে দেয়াল রং করিয়েছে, 15,000 টাকা নিয়েছে। এইটুকু একটা ঘরের মধ্যে রং করতে 15,000 টাকা লাগে? ম্যাক্সিমাম 5,000 টাকা লাগবে। আর বাকি টাকা বাবু মেরে দিয়েছে, ও একটা চোর। একটা কথা বলি লোরা, বাবু খুবই দুষ্ট প্রকৃতির, অত্যন্ত ফাইজলামি করে, মাঝে মাঝে এমন সমস্ত ভয়ানক কাজ করে না, আমি বিরাট বিপদের মধ্যে পড়ে গেছি ওর জন্য। এটা ঠিক আছে, কিন্তু একটা জিনিস কি, বাবু চোর না। যাই হোক, মানে ও চুরি করতে পারে না, এই জিনিসটা তোমাকে মানতেই হবে, বাবু চোর না। একদম ফালতু কথা বলবে না। কাকুলি মেয়েটাকে খবর দাও, ওর সাথে আমার কথা আছে, ঠিক আছে? ও চুরি আমি ছোটাচ্ছি। যাও এখান থেকে, দেখি আরো কি কি চুরি করেছে। জানেন, আজকে সকালে না ঘুম ভাঙা ওইটা খুবই অদ্ভুত একটা জিনিস দেখছি। কি দেখছো? দেখি যে আমাদের বারান্দায় দুইটা চড়ুই পাখি চায়ের কাপ থেকে চুপচুপ করে চা খাচ্ছে। বাহ, দুটো চড়ুই পাখি, মাঝখানে একটা চায়ের কাপ, চলতো এটা দৃশ্যকাব্য। দৃশ্যকাব্য না ব্যাঙের মাথা, চড়ুই পাখি চা খাইতেছে, এটা একটা কবিতার বিষয় হইল? শোনো, পৃথিবীতে তুচ্ছতম বিষয় নিয়ে যত কবিতা লেখা হয়েছে এগুলোই খাঁটি কবিতা। হাসছো কেন? পৃথিবীতে কোটি কোটি মানুষ, তার মধ্যে লাখ লাখ মানুষের প্রতিদিন বিয়ে হইতেছে, সেই বিয়ে আবার ভেঙেও যাচ্ছে। কত শিশুর জন্ম হইতেছে, কোথাও বোমা ফুটতেছে, তাতে মানুষ মারা যাইতেছে। এত বিষয় রাইখা চড়ুই পাখি চায়ের খাপ থেকে চা খাচ্ছে, এটা নিয়ে কবিতা লিখতে হবে কেন? শোনো, কবিতার সাথে না সামাজিক দায়বদ্ধতার কোনো সম্পর্ক নেই। কবিতা হচ্ছে বিশুদ্ধ একটা আবেগ। দেশপ্রেম থাকতে হবে, সমাজ বদলাতে হবে, এই সমস্ত বিষয় আবার কবিতার মধ্যে থাকতে হবে এমন কোনো কথা নাই। তুমি আবার হাসতেছো, বুঝতে পারতেছি তুমি ভাবতেছো আমি বিষয়টা পাশ করা যাইতেছি, তা না। তোমার একটা গল্প বলি। বলেন। রেনেসার নামে একজন কবি ছিলেন, ফ্রান্সের খুব বিখ্যাত কবি, বড় কবি, সুরিয়াল কবি। বিশ্বযুদ্ধ শুরু হলো, তার যত সহকবির আছে সবাই চুপচাপ। ফ্রান্সে যখন আক্রমণ হলো তখন রেনেসার এই কবি যুদ্ধে গেলেন, বাকিরা কিন্তু চুপচাপ। রেনেসার তখন মনে করলেন যে এই মুহূর্তে সাহিত্য আন্দোলনের চেয়ে দেশ রক্ষাটাই বড় বলে মনে হইল। আচ্ছা, উনি কি যুদ্ধ থেকে বাইচে ফিরতে পারছিল? হ্যাঁ, যুদ্ধ শেষে ফিরে আসলেন, জাতীয় বীর স্বীকৃতি পাইলেন। কিন্তু রেনেসার এই কবি যে 6 বছর যুদ্ধ করলেন, এই 5-6 বছরে যুদ্ধ নিয়ে একটা কবিতাও লেখেন না। হায় হায়, কেন? কারণ তিনি বলেন যে শরীর জীবন পর্যন্ত দিয়ে দেব দেশ রক্ষার জন্য, কিন্তু কবিতা দেব না। কবিতা হচ্ছে সৎ, বিশুদ্ধ এবং পবিত্র। চিৎকার করে, প্রতিবাদ করে যুদ্ধবিরোধী কবিতা যদি তিনি লেখেন, সেই কবিতা হবে অসৎ কবিতা। কবিতায় চিৎকার করতে নেই। বাপরে, কি কঠিন কঠিন কথা। শোনো, কবিতা হচ্ছে একজন কবির ব্যক্তিগত আরাধনা, অ্যাবসলিউটলি পার্সোনাল মন্ত্রোচ্চারণ। আর সেজন্যই আমি তোমার ওই 2 চড়ুই পাখি মাঝখানে চায়ের কাপ নিয়ে কবিতা লিখব। আচ্ছা ঠিক আছে, লেখেন, চলেন যাই এখন। Paloma querida, me puse a brindar y al sentirme
কিরে সব ঠিকঠাক? চলে আসলাম। কাল তো এত করে রিকোয়েস্ট করলে আর থাকতে পারলাম না। শালা ওঠ বেটা, বাদ নিস না, এই বই পড়ে তুই বিদ্যা জাহাজ হতে পারবি না। চল গল্প করি, আয়। একটা অনুবাদের কাজ পাইছি, গল্প করার মতো সময় আমার হাতে নাই। তোর মতো ফালতু লোকের সাথে তো নাই। আমি ফালতু? তুই হলে ফালতুর ফালতু। চালের একক যেমন কেজি, ফালতুর একক হচ্ছিস তুই। মাথা গরম কেন, কি হয়েছে? আরে তুই আমার একলা বাড়ির মধ্যে রেখে গেছিস, ওই ফালতু মহিলা আমার পিছনে লাগছে, আমার বাড়ি ছাড়া করতে চায়। আমি এসব নারী গঠিত ব্যাপারটা বুঝি, গেলে আমি ট্যাকল করতে পারি? বল। ওরে আল্লাহ, তুই পারবি না তো কি আমি ট্যাকল করতে পারবো? আমার থেকে কি তোর এক্সপিরিয়েন্স কম? তুই তো গুছায় গেছে ফিটিং ফাটিং দিয়ে কথা বলতে পারোস, আমি তো পারি না। ভাল লাগলে আসি, না লাগলে নাই। আচ্ছা থাক, তোর কিছু করতে হবে না, মহিলারা আমি দেখতেছি। ঘরে রান্না নাই, বাজার করতে হবে, বাজার করে নিয়ে। শালা, মানে আমি আইসার সারলাম না, তোর অর্ডার শুরু হয়ে গেছে। আমি তো এরকমই। শোন, বাড়াবাড়ি করিস না বেশি, বাড়াবাড়ি বেশি করলে কিন্তু আমি আবার গেলাম সুমনের বাসায়। আল্লাহ হাফেজ। দোস্ত দোস্ত, তুই যদি আমার সাথে রাগস, তুই যা খুশি আমার তা কর। তুই আমারে থাপ্পড় মার, ঘুষি মার, কিন্তু তুই আমারে ফালাই বাসার থেকে যাইস না দোস্ত। দেখ, তোর যা লাগে আমি সব দিব। তোর দরকার হলে আমি গোসল করার জন্য গরম পানি রেডি করে দিব। সকালে ঘুমের থেকে উঠার সাথে সাথে তোর আমি পুরোটা ডিম ভাজি করে দিব। সারা রাত তোর পা ধরে আমি বসে থাকবো দোস্ত। তুই আমার সাথে যাইস না দোস্ত। এটা তো ভালো না দোস্ত। কোনটা? মানে ছেলেদের এত ইমোশন তো ভালো না, স্পেশালি ছেলেদের ব্যাপারে এইসব ইমোশন কিন্তু খুবই খারাপ লক্ষণ, হরমোনাল ব্যালেন্স নষ্টের লক্ষণ। তোর তো ডাক্তার দেখাইতে হবে দোস্ত। ডাক্তার দেখাবো না? শোনেন, একটা কথা জিজ্ঞাসা করতেছি। বলো। আচ্ছা, রিক্সায় আসতে আসতে সারা পথে তো একটাও কথা বললেন না? ভাবতেছিলাম কি ভাবতেছিলেন? তোমার কবিতার কথা, তরই পাখি বিশ্বাস করি। পুরা কবিতাটা ভাইবে ফেলছেন? ভেবে ফেলছি, লেখাটা বাকি, তবে আজ রাতে লিখে বলবো। পুরাটা মনে থাকবে? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে থাকবে কিনা। আমার একটু মদ খাইতে হবে, মদ খেলে কবিতাটা একেবারে মাথার মধ্যে গেছে যাবে। যেটা যেটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনি কি মদ খেয়ে সেটা মাথার মধ্যে গেছে ফেলেন? আমারও। শোনেন, মদ খাওয়ার দরকার নেই, যেটা মনে থাকার সেটা এমনিই মনে থাকে। মদ না খেলে যেটা ভুলে যেতে হয় সেটা ভুলে যাওয়া। আরে সকাল হয়ে যায়। আরে না, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি পড়েছেন তো না বইটা? পড়ছি অনেক কষ্টে, কারণ অনেক ইংরেজি শব্দ তো। উর্মি, ইংরেজি শব্দ বেশি এমন বই তুমি তাকে কেন পড়তে দিয়েছো? ওর আর্লি স্টেজ না? সকালবেলা একটা কাজ করেন না আপনি, আপনি একটু বাইরে যান, বারান্দায় গিয়ে বসেন, আমি একে পড়িয়ে তারপরে আসছি। হ্যাঁ, তারপর গল্প করব। না না, আমি এখানে বসবো, তোমরা দুজন ওকে কিভাবে পড়াও আমি দেখবো। শওকত, চল শওকত ভাইকে নিয়ে বাইরে যাও। হ্যাঁ, তার মনে এখন অনেক প্রেম, তোমার সাথে গল্প করলে ভালো লাগবে তার। প্লিজ যাও। শওকত ভাই চলেন না বারান্দা যাই।
না না, আমি এখানে থাকি। চলেন না প্লিজ, চলেন। আর বোকা না, আসেন না, শুনেন না। না না, থাকি না, আর আসেন না, একটু থাকি। এই সরোজ, আপনি কি করেন না, চলুন। মানুষটা অনেক মজার, তাই না? অনেক। আসেন তো আপনি, আপনি বসেন, বসেন বসেন। কি করতেছেন এগুলো? তুমি কিন্তু সিলেক্ট করার মতো একটা কাজ করছো। আমি ভেবেছিলাম মেয়েটা বোধহয় তোমার 2 দিনের খেয়াল। তুমি যেভাবে মেয়েটার পিছনে লেগে আছো, আই শুড সেলিউট ইউ। শরৎ ভাই, অন্য কথা বলেন, আপনি না ঘুরে ফিরে একই কথা বলতেছেন। মেয়েটা প্রস্টিটিউট হলেও সেন্স অফ হিউমার খুব ভালো। শরৎ ভাই, পৃথিবীর কোনো কিতাবে লেখা আছে যে প্রস্টিটিউটে সেন্স অফ হিউমার থাকতে পারে না? না, নেই। আরেকটা কথা, কথায় কথায় ওকে প্রস্টিটিউট বলবেন না, শুনতে ভালো লাগে না। সরি, আসলেই বলা উচিত না। সকল পেশাকেই সম্মান দিতে হবে। ওকে আমি পড়াশোনা কেন করাচ্ছি জানেন? না। ও যত পড়াশোনা করবে, ও মনের চোখ তত খুলবে। মনের চোখ যত খুলবে, ও তত বুঝতে পারবে, তখন ও মনে করতে পারবে ও যে কাজটা করে তার চেয়ে অনেক ভালো কাজ আছে যা ও করতে পারে। ওর মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে, ও তখন নতুন করে শুরু করতে পারবে, আর তখন ও নিজে থেকে ওর এই পেশাটা চেঞ্জ করবে। এই বিষয়টা আমি তোমার সাথে একমত হতে পারলাম না। পড়াশোনা না করলে এই পেশায় মানুষ আসে শুধু? মানুষ আসে অভাবে। অভাব নানাভাবে আসতে পারে। এবার মেয়ে প্রস্টিটিউশনে যাচ্ছে না। এমএ পাস করলেই যে শিক্ষিত, এটা কে বললো আপনারা? এই সমস্ত এমএ পাসের কপাল আমি থু মারি। ওরা আমি পাটিগণিত, বীজগণিত, ওই তেল মাখা বাঁশ বা অঙ্ক শিখাইতেছি না, ওরা শিখাইতেছে মানব ধর্ম। বাহ বাহ, বেশ, আমিও যাই ওই রুমে, আমিও একটু মানব ধর্ম শিখে আসি। প্লিজ শওকত ভাই, আপনার মনে যাইতে হবে না। আপনার মনে না, আপনার মনে অনেক প্রেম, ভিতরে গিয়ে 2টা মেয়ে দেখলে আপনার প্রেম উতলায় পড়বে। আপনার এই উতলায় পড়া প্রেমের নদীতে একটা বাদ দেন, শক্ত একটা বাদ দেন প্লিজ। আজ সব চলেছে শেষের দিকে। দেয়ালে ছড়ায় ঢিমে লয় সঙ্গীত, মুখে এক হাত, অপর হাতের ছোঁয়া, জানালা গলিয়ে পালায় নগ্ন বাধাগ্রস্ত প্রেম। প্রেম জানালা গলিয়ে পালানোই ভালো। শওকত ভাই, কবিতাটা কিন্তু ভালো, কেবলই লিখলেন নাকি? তোমার কাব্যরস ভালো, কিন্তু কাব্যজ্ঞান খুব খারাপ। মানে কি? তুমি কবিতাটা ভালো বলেছো, এই জন্য তোমার কাব্যরস ভালো। আসলে কবিতাটা ভালো, কিন্তু কাব্যজ্ঞান খারাপ কেন বললাম জানো? তোমার জানা উচিত ছিল এটি একটি বিখ্যাত কবিতা, পিয়ের বেভারদির লেখা। ও সরি। আমরা এগুলো করি, হ্যাঁ শওকত ভাই? যদি তুমি যাও। মাস্টার সাহেব, আপনার ছাত্রীর লেখাপড়ায় অগ্রগতি কেমন? যদি আমার ছাত্রী তো না, ও উর্মির ছাত্রী। হ্যাঁ, একই কথা। মানুষ তো কাছের দুনিয়াটারই দেখে না। ধরেন যে পৃথিবীর কোনো জায়গায় এখন বরফ পড়তেছে, কোনো জায়গায় আবার মরুভূমিতে উঠ চড়তেছে। আমি কি দেখি জানেন? আমি দেখি যে আপনি প্রতিদিন ওরে লেখাপড়া করাইতে নিয়ে যান, আবার নিয়ে আসেন। আমার কাছে তো জ্যোতিষ শিক্ষক আপনি। চোখের সামনে ছোট্ট দুনিয়াটার পেছনে অনেক বড় জগৎ আছে, আছে না? আচ্ছা সাবকাত সাহেব, এইটা কি? কয়েন। কি দেখেন আপনি? কয়েন। আপনি পিছনে দেয়াল। এবার আমি পয়সাটারে আস্তে আস্তে আপনার চোখের সামনে নিয়ে দিয়েছি। এইবার কি দেখেন? কয়েন।
আমিও তাই, আমারও একই অবস্থা। আপনি এত বেশি আমার কাছে চলে আসছেন, আমি আপনার ছাড়া এখন আর অন্য কিছু দেখি না। আসেন, ভিতরে আসেন, এক কাপ চা খেয়ে যান। চা খাবো না। আরে দুর্মিয়া, আসেন। ঘর পর্যন্ত যখন আসছেন, ভিতরে যাইতে তো কোনো সমস্যা নাই, চলেন। না, আজ চা খাবো না, কাজ আছে। যদি আসি। কাজটা কিন্তু তুমি ভালো করলা না। ভালো মন্দের ব্যাপারে এত সহজে যে ডিসিশন দিস, এটা কিন্তু একদম ঠিক না। হাজার হোক লোকটা আমারে বাসায় পৌঁছায় দিয়ে গেছে, তারে তুমি ঘরের মধ্যে অপমান না করলেও পারতা, বাইরে করতে পারতা। অপমান করলাম কই? তাহলে তো আমি চা নাস্তা খাইতে কইলাম না। তুমি তারে কি বলছো আর কি বলো নাই সেটা যেমন তুমি জানো, আমিও ভালো করে জানি। এইসব কথাগুলো তারে না বললেও হইতো। বেচারা মনে কষ্ট পাইছে। কষ্ট পাইছে, সেই কষ্টে তুই এখন কানতে বয়। কানতে কানতে বুড়িগঙ্গার পানি 2 ফিট বাড়ায় দে, আর কি করবি? তুমি তার কাছে মাফ চাবা, আর যদি মাফ না চাও আমি কিন্তু তোমার সাথে কথা বলা বন্ধ করে দিব। আমি ওনার কাছে মাফ চাবো না। বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতাম। আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। নীল আকাশ দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে
এটা কি কয়েন। কি দেখেন আপনি? কয়েন। আপনি পিছনে দেয়াল। এবার আমি পয়সাটারে আস্তে আস্তে আপনার চোখের সামনে নিয়ে দিয়েছি। হাসান ভাইয়ের বাসায় গেছিলি? ফোন লাগা। একটু দে। আরে ওইটা দে। পুরোটা তো খাই বলতেছিস। ফোন দে। সাজ্জাদ বলো। হ্যাঁ হাসান ভাই, কই আপনি? আপনার বাসায় গিয়ে পাইলাম না। আরে মিয়া, আমি তো লুকায় আছি। কোথায়? ছাদে, ট্যাঙ্কির পিছে। লুকায় আছেন কেন? আর বললো না, আমি তো মিয়া মহাবিপদে পড়ছি। আর একটু হলে তো ধরা খেয়ে গেছিলাম। তোমার ভাবি ইলোরা, সে তো আমাদের ওই কাকলির সাথে পরিচিত হইতে চাইতেছে। এখন আমারে বলে কাকলির বাসায় নিয়ে আসতে। তো কাকলির নিয়ে আসলেই পারতেন। আরে দূর মিয়া, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তুমি জানো না যে তোমার ভাবি ইলোরার মাথার নাট বল্টু সব ঢিলা? আমি কাকলিরে বাসায় নিয়ে আসবো, আর সে একের পর এক তাকে অপমান করতে থাকবে। এই রিস্ক তো আমি নিতে পারবো না। আচ্ছা এক কাজ করেন, আপনি ছাদে থাকেন, আমরা আসতেছি একটু পরে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসো আসো। আমার নাট বল্টু ঢিলা, তাই না? চলো তোমাকে দেখাচ্ছি মজা। আসো। আরে আরে আসো তো। আসো তুমি। শোনো, তোমার নাট বল্টু ঢিলা হবে কেন? আর তোমার নাট বল্টু তো একেবারে টাইট, মারাত্মক টাইট। আর আমার মাথার নাট বল্টু ঢিলা, মানে মনে হয় কি আমার মাথায় কোনো নাট বল্টুই নাই, একদম ফ্রি মাথা। চলো দেখাচ্ছি। চলো না, দেখাচ্ছি আমার নাট বল্টু। উর্মি, আজ আমাদের কততম মিট? গুনে রাখি নাই। তুমি একটা জিনিস খেয়াল করেছো? আমরা যতবারই মিট করি ততবারই তুমি বিরক্ত হও। একটা মানুষের সাথে সময় কাটালো, এ পর্যন্ত ধরো আমরা একসাথে সময় কাটিয়েছি 8-10 ঘন্টা তো হবেই। এই 8-10 ঘন্টায় কোনো একটা সিঙ্গেল মোমেন্ট নাই যেই মোমেন্টে তুমি আমার উপরে বিরক্ত হওনি। তো আপনি আপনার বিরক্তি উৎপাদন ক্ষমতা দেখে মুগ্ধ? না না, আমার নিজের উপরই রাগ লাগছে আসলে। কেন তুমি আমার উপরে বিরক্ত হও, আর কেন আমি তোমাকে খুশি করতে পারি না? প্লিজ আপনি নিজের বাসায় যান, বাসায় গিয়ে আরাম করে বসে বসে ভাবুন। এখান থেকে যান, আমার কাজ আছে, আমি রুমে যাব। ভাবাভাবির তো কিছু নাই উর্মি, আমি আসলে বুঝতে পেরেছি কেন সব কিছুতে তুমি আমার উপরে বিরক্ত হও। ও আল্লাহ, তাই নাকি? আপনি বুঝতে পেরেছেন? ভেরি গুড। আচ্ছা, আপনার মাথায় এত বুদ্ধি, আপনি বুঝতে পারলেন এত সহজে? আল্লাহ বলেন না কি, মানে কেন কেন বিরক্ত আমি, বলেন তো। কারণ হচ্ছে তুমি আমাকে হেট করো, আর এর জন্য আমাকে সহ্য করতে পারো না। থ্যাঙ্কস। কেন? এই যে আপনি কষ্ট করে এত সহজে বুঝতে পারলেন যে আমি আপনাকে হেট করি, প্লিজ এখন থেকে কষ্ট করে এখানে আসা বন্ধ করেন, আর এখন কষ্ট করে এখান থেকে চলে যান। যে আপনাকে হেট করে তার সাথে আপনার কথা বলার কোনো দরকার আছে বলেন? একদম দরকার নেই, প্লিজ। ভুল মানে? হেট জিনিসটা জানো? ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করো হেট জিনিসটার। আমি না অঙ্কে খুব কাঁচা। আমি এসএসসিতে মাত্র 34 পেয়েছিলাম অঙ্কে, মানে ফেল থেকে বেঁচে গেছি কোনো রকমে। হ্যাঁ, জাস্ট কানের পাশ দিয়ে আমার গুলিটা চলে গেছে। সো অ্যানালাইসিস তো আমি করতেই পারবো না। শোনো, হেট হলো নেগেটিভ লাভ, আর লাভ হলো নেগেটিভ হেট। হেট আছে বলেই লাভ আছে, আর লাভ আছে বলেই হেট আছে। তো এ থেকে কি প্রমাণিত হলো?
এর মাধ্যমে প্রমাণিত হলো যে তুমি আমাকে নেগেটিভলি লাভ করো, কাল হয়তো বা পজিটিভলি করবে। ঘৃণা করো বলেই তো ভালোবাসার একটা উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে। তুমি আজ যদি আমাকে ভালোবাসো তাহলে একদিন ঘৃণাও করতে পারবে, আর যদি ঘৃণা করো তাহলে আমাকে একদিন ভালোবাসবে। ভালোবাসা এবং ঘৃণা দুটি খুব সেন্সিটিভ একটা সীমারেখা অবস্থান করে। একটা ছোট্ট ঘটনা ঘৃণাকে ভালোবাসায় কনভার্ট করে দেয়। সো আমার মধ্যে একটা উজ্জ্বল সম্ভাবনা দেখতে পাচ্ছি, একদিন ঠিকই তুমি আমাকে ভালোবাসবে। দিন গুনতে থাকেন আপনি, আপনি আজকে থেকে শুরু করে আমৃত্যু দিন গুনতে থাকেন, ঠিক আছে? হাসান ভাই, হাসান ভাই, হাসান ভাই, হাসান ভাই, হাসান ভাই, ওই ট্যাঙ্কের পিছনে লুকাইছে দেখতো। হাসান ভাই, ওই নাই মনে হয়, বউ মনে হয় কান ধরে নিয়ে চলে গেছে। হাসান ভাই নাই তো ভালো হয়েছে, কোনো টেনশন নাই, ঝামেলা নাই, আরামসে মাল খাবো। আমি মিক্স করে দিছি পানি দিয়া। মিক্স করে ভালো করছিস। এখন না খেতে পারি না। মাল খেলে না তুমি অন্যরকম মানুষ মনে হয় নিজেকে, মনে হয় কি যে আমি একজন কমপ্লিটলি ডিফারেন্ট একজন মানুষ। লেকচার থামা, মাল খা। না লেকচার দিতেছি না দোস্ত। তুই কখনো ওই আর্মিরা যে দল বেঁধে মাছ ধরতে যায় দেখছিস? দেখি নাই, দেখার ইচ্ছাও নেই। চিন্তা কর, যারা যুদ্ধের সময় চোখের নিমিষে মানুষ মেরে ফেলতে পারে তারা দল বেঁধে মাছ ধরতে যায়। নদীর মধ্যে ছিপ ফেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। আবার বড়শির মধ্যে যদি ছোট কোনো মাছ উঠে তাহলে আবার দয়া করে ছেড়ে দেয়। কত ঢং, ইমপার্সনেশন। মানুষ ছদ্মবেশ ধরে অন্য মানুষ হয়ে যায়। মাল খেলানো ওরকম একটা ফিলিং হয় দোস্ত। তোর অনেক জ্ঞান বাড়ছে, চল তোর জ্ঞানটাকে কাজে লাগাই। আমরা বাংলাদেশের কবিতার একটা ম্যানিফেস্টো লিখি। কি ম্যানিফেস্টো? কবিতা আন্দোলনের ম্যানিফেস্টো, বাংলাদেশের কবিদের ম্যানিফেস্টো। যে ম্যানিফেস্টো ফলো করে সবাই কবিতা লিখবে। তাহলে তুই শুরু কর। কবিতা। আমরা বিপদকে ভালোবাসি, আমরা বিপদকে আমাদের নিয়মিত সঙ্গী হিসেবে চাই। আমরা বিপদের গান গাইতে চাই। আমরা সব ধ্বংস করব, সব নীতিশাস্ত্র, সব বই, সমস্ত লাইব্রেরি। কারণ আমাদের মাথার যে চিন্তাটুকু, সেই চিন্তাটুকু পৃথিবীর যে কোনো লাইব্রেরি থেকে বেশি জ্ঞান ধারণ করে। আমরা যুদ্ধ ছাড়া কিচ্ছু চাই না, কিচ্ছু বুঝি না। আমরা কবিতাকে যুদ্ধের এমন এক হাতিয়ার হিসেবে নিতে চাই, যে হাতিয়ার দিয়ে আমরা সব ধ্বংস করে ফেলে দেব। আমরা সব লাশ ফেলে দেব। ভোগবাদী। আমরা সবকিছু ভোগ করব। পৃথিবীর সবচেয়ে কুলীন মানুষের মতো আমরা সবকিছু ভোগ করব, রোলস রয়েস থেকে শুরু করে অষ্টাদশী নারী। আমরা ভেঙে ফেলব, সামনে যা কিছু পাবো ভেঙে ফেলবো। এই বোতল, এই মদের বোতল, মদের বোতল থেকে কমোডের টয়লেট। আমরা আনন্দ, জড়তা আর ঘুম, এই তিনটি জিনিস ছাড়া আর কিচ্ছু যায় না। আমরা ইচ্ছে হলে লিখবো, ইচ্ছে হলে লিখবো না।
তবু সরকার আমাদেরকে কবি ভাতা দিতে হবে। হ্যাঁ, কবি ভাতা দিতে হবে, দিতে হবে, দিতে হবে, কবি ভাতা দিতে হবে। কবি ভাতা দিতে হবে। এই তুমি কি ওই বদমাশগুলোকে বাসা থেকে বের করবা? কেন, নতুন করে আবার কি হলো? মদ খেয়ে ছাদে মাতলামি করছে। হোয়াট ইজ দিস হাসান? এটা কি ভদ্রলোকের বাড়ি? আশেপাশে মানুষ কি মনে করছে? আশেপাশের মানুষ কোনো কিছু মনে করবে না, কারণ ওরা অভ্যস্ত হয়ে গেছে। হোয়াট? হ্যাঁ, ওরা তো মদ খেয়ে প্রায় প্রতিদিনই এরকম করে, মানে চিৎকার করে মনের বোঝাটাকে হালকা করে। একদিক থেকে কিন্তু এটা খুব ভালো। আমারও ইচ্ছা করে যদি আমি ওদের মতো করতে পারতাম, কিন্তু আমি তো ভীতু মানুষ, সেই জন্য আমার পক্ষে সম্ভব হয় না। ঠিক আছে, তুমিও যাও, ওদের সাথে মদ খাও, চিৎকার করে মাতলামি করো। আরে আমি কি তাই বলেছি নাকি? না, তা বল নাই। আসলে তোমার মতো একটা ইতর মানুষের সাথে একই ছাদের নিচে থাকা একদমই সম্ভব না। হয় তুমিও ওখানে যাবে, না হয় আমি তো আমাকে নিয়ে বের হয়ে যাবো। আরে কি আশ্চর্য, মানে আমি বলছিলাম কি, এখন ওরা উপরে মদ টদ খেয়েছে মাতাল, আমি ওখানে যাওয়াটা কি ঠিক হবে? ওরা যদি আমাকে একটা গালি দিয়ে দেয়, আমি তো আবার গালি সহ্য করতে পারি না। ওরা তো তোমার মতো সুইট করে গালি দেয় না, খুব রাফলি গালি দেয়। তাহলেই বুঝো মদ খাওয়া কি খারাপ, মানুষের বোধ বুদ্ধি সব লোপ পায়। আচ্ছা, আমি কি বলেছি, একবার বলেছি যে মদ খাওয়াটা ভালো? আমি বলেছি যে ওরা জাস্ট মনের বোঝাটাকে হালকা করছে আর কি। তুমি আবার ওদের পক্ষ নিচ্ছ? ওরা খুব ভালো ছেলে, খুবই ব্রাইট ছেলে, বাংলাদেশের সেরা কবি ওরা। আমি ওদের বিপক্ষে যাই কি করে বলো? তুমি এক্ষুনি ছাদে যাবা, ওদেরকে বাসা থেকে বের করে দিবা। তুমি যদি ওদেরকে বাসা থেকে বের করতে না পারো, তোমাকে আমি এই বাসায় ঢুকতে দিব না। যাও, বের হও, যাও। বই পড়ছি, যাও বলছি, যাও। জি জি জি, যাচ্ছি। স্যান্ডেলটা আমি নিয়ে, স্যান্ডেলটা নিয়ে নাও, যাও। তাতে তো। আচ্ছা, যাচ্ছি তো আমি। জি সৈকত ভাই বলেন। সকালবেলা তোমার ঘুম ঘুম গলাটা না অনেক সুইট। ফোন কেন করছেন সৈকত ভাই? এখন থেকে প্রতিদিন ফোন দেব। সকালবেলা তোমার মিষ্টি গলা শুনে দিনটা শুরু করব। আচ্ছা ঠিক আছে, আপনি প্রতিদিন ফোন দিন সৈকত ভাই, কোনো সমস্যা নাই। তবে একটু খেয়াল রাখবেন যেন আপনার বেশি মিষ্টি খেয়ে ডায়াবেটিস না হয়ে যায়। এখন রাখি। কি বলো? এত বেলা পর্যন্ত ঘুমানো ঠিক না, শরীর ভেঙে পড়বে তো। ভেঙে পড়লে আমার শরীর ভাঙবে সৈকত ভাই, আপনি প্লিজ ফোনটা রাখেন তো। না না, বিষয়গুলোকে একেবারেই অবহেলা করা উচিত না। যে সুন্দর তার সৌন্দর্যটাকে মেনটেন করতে হয়। তুমি আরো সুন্দর হবে, তোমাকে নিয়ে আর ভালো ভালো কবিতা লিখবো, তবেই না মজা। আচ্ছা, আমি আপনাকে কথা দিচ্ছি আমি আরো সুন্দর হব। আপনি খুশি? অবশ্যই। আজ কখন আসবো? কখন আসবেন মানে কি? মানে আজ কখন তোমার বাসায় আসবো? আরে আপনি কেন আমার বাসায় আসবেন? আমি ঠিক করেছি তুমি জ্যোতিকে পড়াও, একটা ভালো কাজ করো। আমি এই ভালো কাজের সাথে শরীক হব। তুমি জ্যোতিকে পড়াবে, আমি বসে বসে দেখব। আপনার আসতে হবে না সৈকত ভাই, প্লিজ আপনি আপনার পত্রিকাটা সামলান। না না, আজকে তো আসতেই হবে।
এই সংখ্যায় তোমার একটা কবিতা ছাপা হয়েছে, আমি আসার সময় সঙ্গে করে নিয়ে আসবো। আনতে হবে না, আপনাকেও আসতে হবে না, আমি পত্রিকা স্ট্যান্ড থেকে নিজে গিয়ে পত্রিকা কিনে নেব। কি যে বলো না, আই এম কামিং। তুমি উঠে হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার বাসায় এসে আমরা দুজনে একসাথে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করবেন মানে? আচ্ছা যদি আসতে হয় আপনি প্লিজ একটু পরে আসেন, মানে ব্রেকফাস্টের পরে আসেন। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব করব। আমি এক্ষুনি রওনা দিচ্ছি। হাসান ভাই, হাসান ভাই, বস কি হয়েছে? বাবু একটু ঘুমায় পড়ছিলাম। ঘুমায় গেছিলেন মানে? বাসার ভিতরে তো অনেক গরম, সেই কারণে। ঘরের ভিতর গরম মানে? আপনি আজকে টেম্পারেচার জানেন 16 ডিগ্রি, মানুষ শীতে কাঁপতেছে, আর আপনি করতেছেন বাইরে। এটা তো তোমার বাইরের আবহাওয়ার ফোরকাস্ট। ঘরের ভিতরে যে মানুষ আছে তার টেম্পারেচার তো 55 ডিগ্রি। ও বুঝছি, ভাবি আপনার ঘর থেকে বাইর করে দিছে না? তুমি অনেক ইন্টেলিজেন্ট, ঠিক ধরছো। আপনারা তো হাসান ভাই প্রতি রাতে নানান অজুহাতে ভাবি ঘর থেকে বাইর করে দেয়। ইরোর তো মেজাজ গরম, আমি মানে কি করবো ভাই বলো? কি করবেন মানে? সে আপনার এক্স ওয়াইফ, 3 বছর আগের আপনি তারা ডিভোর্স দিচ্ছেন, সে আপনারা নানান অজুহাতে যখন থেকে ঘর থেকে বের করে দিবে, আর আপনি হজম করবেন? কি করতে পারি ভাই বলো? জুতা বেটা করবেন। কি শুনেন হাসান ভাই, বউ পেটানো হইতেছে বাঙালির জাতির ঐতিহ্য। বাঙালি জাতি যুগে যুগে আর কিছু করতে পারছে আর না পারছে, বউ পেটানোতে ঐতিহ্য ক্রিয়েট করছে। এই ধারা আপনারা বজায় রাখতে হবে। আপনি তো মিয়া বাঙালি জাতির কলঙ্ক। আপনি এক্ষুনি যাবেন, জুতা খুলে হাতে নিয়ে যাবেন, তারপর এক্স ভাবির গালে তালে তালে জুতা মারবেন। বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি, তোর কারতা আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে